গত কয়েকদিন ধরে বিতর্কিত মন্তব্য করে একেবারে শিরোনামে উঠে আসছেন দিলীপ ঘোষ। আর এই উত্তরবঙ্গের ঝড় নিয়ে তিনি বললেন, ঝড় কি বিজেপি তৈরি করে নাকি? তবে ঝড়, বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ চায় তৃণমূল, যাতে কেন্দ্রের পাঠানো আর্থিক সাহায্য পকেটে পুড়তে পারে। ফের বেলাগাম দিলীপ ঘোষ। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসি এর একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু গৌতমবাবু, তৃণমূল কংগ্রেস তো অভিযোগ করে, রাজ্য সরকার তো অভিযোগ করেছিল যে গতবারের যে ঝড়ের দুর্বিপাক হয়েছিল, প্রধানমন্ত্রী এসেছিলেন, একেবারে হেলিকপ্টারে তিনি পরিদর্শন করেছিলেন, কিন্তু টাকা পুরোটা পাওয়া যায়নি। 1000 কোটির যে প্রতিশ্রুতি ছিল তার সামান্যটাই পেয়েছে রাজ্য, এমনটাই অভিযোগ ছিল। অভিযোগ তো ছিলই, শুধু সন্দেহ নেই। কিন্তু দিলীপ ঘোষ বলছেন যে কেন্দ্রের আর্থিক সাহায্যের জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের দুর্যোগ চায়, মানে এটা রাজনৈতিক ভাবে কি একজন, তিনি এবার প্রার্থী, গতবারের সাংসদ, এবারের প্রার্থী। আমি বলছি এ সম্বন্ধে যত কম কথা বলা যায় তত ভালো। কারণ আপনি যার সম্বন্ধে বলছেন তিনি এমন সমস্ত ভাষা ব্যবহার করেন, সেটা শুধু খারাপ ভাষা শুধু না, একজন রাজনীতিবিদ হিসাবে কি করে এরকম ভাষা উনি প্রয়োগ করেন, এটা আমার কাছে খুব অবাক লাগে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা কোশ্চেন যেটা আপনি করলেন, যে এই যে চাপানোতর আমরা দেখছি বারে বারে, যে কেন্দ্রীয় সরকার বলছেন টাকা পাঠিয়েছি, রাজ্য সরকার বলছেন টাকা পাঠায়নি, অ্যাবসলিউটলি শ্বেতপত্র প্রকাশ হচ্ছে না কেন? আর আজকেই বা রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের কথা বলছে না কেন? অ্যাবসলিউটলি ব্যাপারটা হচ্ছে ভোটকে কেন্দ্র করে, সমস্ত কিছু হচ্ছে ভোটকে কেন্দ্র করে। আর বারবার আমি বলছি এটা একদম মিসগাইড করার কোনো কারণ নেই যে 100 দিনের কাজের বিষয়ে কোনো ধরনের কেস স্টেট গভর্নমেন্ট করেনি, আবাস যোজনার কোনো ধরনের কেস স্টেট গভর্নমেন্ট করেনি। যারা করেছেন অ্যাবসলিউটলি তারা জনসাধারণ তারা করেছেন, জনস্বার্থ মামলা করেছেন। একেবারে একজন জনপ্রতিনিধি, শতরূপতি একজন জনপ্রতিনিধি, যিনি একেবারে একজন বিদায়ী সাংসদ এবং এবারও যিনি ভোটে দাঁড়াচ্ছেন, তিনি তো দায়িত্ব নিয়ে কথা বলবেন না? প্রাকৃতিক দুর্যোগ যেখানে 5 জন মানুষের মৃত্যু হয়েছে, এতগুলো মানুষ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানে গতকাল তিনি বললেন যে বিজেপির ভোটের ঝড়, এবং তারপরে আজকে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস দুর্যোগ চায়। মানে এটা কোনোভাবে রাজনৈতিক অ্যাটাকের পদ্ধতি হতে পারে না? দিলীপদার বিষয়ে তীব্র এই ধরনের কথাবার্তা, তীব্র প্রতিবাদ আমি করছি। মানে গৌতমবাবু যে ধরনের কথাবার্তা দিলীপদার বিষয়ে বলেন, দিলীপদা নতুন নয়, দিলীপদা অনেক দিন ধরে আছেন এবং দিলীপদার বেসিক একটা ক্যারেক্টারিস্টিক ট্রেট আছে, যেটা আমার নতুন করে বলবার কিছু নেই। হ্যাঁ, উনি যে ঝড়ের নিয়ে কথা বলেছেন, আমার মনে হচ্ছে উনি প্রচারে ছিলেন, উনি হয়তো বুঝতে পারেননি যে এত বড় ঘটনা ঘটে গেছে। কারণ সবসময় প্রচারে বাইরে থাকলে, ইনফ্যাক্ট দিলীপদার ফোনও আমি না, এক সেকেন্ড, দিলীপদার ফোনও আমি পাচ্ছি না, মানে সবসময় ফোন থাকে, দিলীপদার পিও ফোন ধরছে না, তো সবসময় হয়তো খবরটা নাও পেলেন, মুখ্যমন্ত্রী না সব যাচ্ছে, কিন্তু প্রচারে বলতে পারছেন না তারা, তিনি নাকি একজন জনপ্রতিনিধি। শেষ করতে দাও গৌতম বাবু প্লিজ। আমি যখন প্রচারের ভেতরে থাকে সবসময় আমরা বাইরের খবর পাই না, আমি জানি না কি হয়েছে, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে দিলীপদা যেটা বলেছে খুব ভুল বলেনি। কারণ আমফানের সময় মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন, 10 মিনিট আধ ঘন্টার ওপর তাকে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, পুরোটা দিয়েছেন, 1000 কোটির প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন দেবনারায়ণ। দিলীপদা যেটা বলেছে 100% ঠিক বলেছে। আর্থিক সাহায্য আমফানের সময় যে প্রতিশ্রুতি ছিল পুরোটাই রাজ্য পেয়েছে দেবনারায়ণ সরকার। তৃণমূল ট্রিপল চুরি করে, দেবনারায়ণ চাল চুরি করে, তৃণমূল হচ্ছে বড় চোর। তদন্ত করুন, সবাই তো চুরি করে না, যে মানুষগুলো 100 দিনে কাজ করেছে সকলে অযোগ্য নয়। থামালাম দুজনকে, থামালাম। বেশ শত্রুপতি, বেশ বলো দেবনারায়ণ দা। হ্যাঁ বলো, তুমি প্রশ্নটা করো, আমি তো প্রশ্ন শুনতে পাচ্ছি না। আমফানের 1000 কোটির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ত্রাণের সাহায্যের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার পুরোটা কি পাওয়া গিয়েছে? রাজ্য কি পেয়েছে? সবাই জানে ওই 1000 কোটি টাকা মানে কোথায় দিয়ে আজকে 30,000 কোটি টাকা সরকার বলেছিল না, কোটি টাকা 1000 কোটি টাকা, 30,000 কোটি টাকা সবাই জানে না। আপনারা চোর, মিথ্যা বলে লাভ নেই, চুরি করে ভোটে প্রচার হবে, এত মিথ্যা সহ্য হবে না। ফ্যাকচুয়ালি যাই 1000 কোটির যে প্রতিশ্রুতি ছিল তার মধ্যে কতটুকু এই রাজ্য সরকার পেয়েছে? তার
আমফানে না আমফানে এই যে আর্থিক সাহায্য আমার প্রশ্ন না, আমার প্রশ্ন 30,000 কোটি টাকার মধ্যে মাত্র 1,000 কোটি টাকা এই সরকারের কাছে দিয়েছে, বাকি একটা টাকাও দেয়নি, একটা টাকাও দেয়নি। একটা টাকাও দেয়নি, এত মিথ্যা। রাজ্য সরকার কারণ কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য, কিন্তু প্রথম কথা হচ্ছে প্রতিশ্রুতি মতো পুরো আর্থিক সাহায্য এই রাজ্য সরকার পায়, আর যদি পায় আমফানের উদাহরণই যদি আমরা ধরি, তারপরে আবার রাজ্য সরকারের বিরুদ্ধে ট্রিপল চুরির অভিযোগ ওঠে কেন? দেখো, দিলীপ ঘোষ কিন্তু ধারাবাহিকভাবে খুব কনসাসলি জ্ঞানত উনি কিন্তু এইরকম কস্টিক রিমার্ক করে যান দিনের পর দিন। দেখো এখন এটাতে এই ঝড় নিয়ে যে ঘটনা ঘটেছে, মানুষের প্রাণ গেছে, 5 জন মানুষ অকাল মৃত্যু হয়েছে, 100 জনের ওপর লোক আহত হয়েছে, সেটা নিয়ে কিন্তু এটা রাজনীতি করার বিষয় নয়। কিন্তু যদিও দেখা যাচ্ছে মানে দলে দলে রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়ে যাচ্ছেন ওখানে, কেউ গায়ে হাত দিচ্ছেন, কেউ বলছে আমরা সব দেখে নিচ্ছি, এইসবগুলো ঘটনা। এইবার কথা হচ্ছে যে 1,000 কোটি টাকা যেটা দিয়েছে না, 1,000 কোটি টাকা যেটা দিয়েছেন এবং আরও যেটা দেওয়া ছিল সেটা আর দেয়নি, কারণ এই 1,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট তারপর আর পাঠানো হয়নি। এবং আমার খুব সন্দেহ হয়, আমি 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 তো ডেফিনিট নই, কিন্তু সন্দেহ যে 1,000 কোটি টাকাও এটা ইউটিলাইজ ঠিকমতো হয়েছিল কিনা। আর যদি ইউটিলাইজ যদি হয়ে থাকে তাহলে ইউসি দিয়ে সঙ্গে সঙ্গে আরেকবার চাইতে পারতো। যদি তাতেও না দিত, না তাতেও না দিত, বন্ধ করতে পারতো। সরকার সবকিছু দিয়েছে, নজর থাকবে। দেবনারায়ণ বাবু, আসবো পরের বিষয়ে যাব আমরা আলোচনার। সিবিআই এর পর এবার সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে হেফাজতে নিল আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি। তাকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালতে ইডির দাবি, আদিবাসীদের থেকে বেআইনিভাবে জমি ও ভেড়ি দখল করেছেন শেখ শাহজাহান। সিন্ডিকেট তৈরি করে আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করা হয়েছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া সহ সমস্ত কিছুর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শেখ শাহজাহানের শাগরেদ যাদের নামে কোনো ভেড়ি নেই তাদের ভেড়ি মালিক হিসেবে দেখানো হয়েছে। ব্যাংক লেনদেনে তাদের থেকে ভুয়ো চিংড়ি কেনা বেচা দেখানো হয়েছে। এসকে সাবিনা নামে সংস্থা খুলে কালো টাকা সাদা এবং টাকা পাচার করা হতো। এই সংস্থার মাধ্যমে নিলাম সহ সবকিছু করা হতো। মানি ট্রেল খুঁজে পেতে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। রীতিমতো কোম্পানি খুলে গত 10 বছরে কোটি কোটি কালো টাকা সাদা করেছেন শেখ শাহজাহান। ব্যাংকশাল কোর্টে বিশেষ আদালতে এমনই দাবি করেছে ইডি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো সুকথা, কেন গতকালই শেখ শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে নিয়েছেন ইডির আধিকারিকরা, এবং গতকাল যখন এই মামলার শুনানি চলছিল এবং তাকে 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন ইডির তরফে জানানো হয়, ইডির আইনজীবীর দাবি ছিল যে তারা কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেছেন এবং শেখ শাহজাহানের একটি কোম্পানির খবর হদিশ তারা পেয়েছেন, মেসার্স এসকে সাবিনা ফিশারিজ, এবং সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু কালো টাকা সাদা করা হয়েছে, টাকা পাচার করা হয়েছে। এবং গতকাল যে রিপোর্ট কোর্টে জমা দেওয়া হয়েছে ইডির তরফে, সেই রিপোর্টের 3 নম্বর পয়েন্ট তুমি যদি দেখো, সেখানে কিন্তু পরিষ্কারভাবে ইডির তরফে যে তথ্য পেশ করা হচ্ছে যে মেসার্স শেখ সাবিনা ফিশারিজ, যার মালিক শেখ শাহজাহান, সেই কোম্পানির যখন ব্যাংক অ্যাকাউন্ট ইডি আধিকারিকরা খতিয়ে দেখেন, সেটা তারা যেটা দেখতে পাচ্ছেন যে গত 10 বছরে 137 কোটি টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে। এবং কোথায় থেকে জমা পড়ছে, তোমার মনে থাকবে যে কিছুদিন আগেই মেসার্স ম্যাগনাম এক্সপোর্টস বলে একটি কোম্পানি, তার বিভিন্ন ঠিকানায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। এই রিপোর্টে ইডি তরফে দাবি করা হচ্ছে যে এই 137 কোটি টাকার মধ্যে 104 কোটি টাকা মেসার্স ম্যাগনাম এক্সপোর্টস বলে যে কোম্পানি, সেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে শেখ শাহজাহানের যে কোম্পানি মেসার্স এসকে সাবিনা ফিশারিজ, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। এবং বাকি 33 কোটি টাকা মেসার্স অরূপ কুমার সোম বলে একটি কোম্পানি রয়েছে, তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ সব মিলিয়ে 137 কোটি টাকা বিভিন্ন সময় জমা পড়েছে শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টে। এবার কিন্তু এই টাকা কিভাবে কেন জমা পড়েছিল সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আজকে সকাল 10:30টার পর শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন ইডির গোয়েন্দারা, এবং গত 10 বছরের যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি শেখ শাহজাহানকে দেখানো হবে। প্রাথমিকভাবে যেটা ইডি আধিকারিকরা মনে করছেন বা তারা দাবি করছেন এই রিপোর্টে, যে এই তথ্য পাওয়ার পর যখন ম্যাগনাম এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড
তার মালিকের সঙ্গে তারা কথা বলেন বা মিসেস রূপ কুমার সোমের মালিকের সঙ্গে তারা কথা বলেন, সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য তারা পেয়েছেন। এমনও তথ্য পাওয়া গেছে যে গোটা সিন্ডিকেট এবং গোটা এলাকায় যে ব্যবসা হবে, মাছ কে কিনবে বা কে বিক্রি করবে, এই পুরোটাই কিন্তু কন্ট্রোল করত শেখ শাহজাহান। এবং এই তথ্য পাওয়ার পর এই যে 137 কোটি টাকা জমা পড়েছে, এই টাকা কোথায় গেল? কোথাও কি বেনামি প্রপার্টি কেনা হয়েছে বা টাকা কোথায় পাচার করা হয়েছে, সেটা খুঁজে বার করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। সব মিলে কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য এই রিপোর্টে ইডি তরফে জমা পড়েছে যে শেখ শাহজাহানের নিজের কোম্পানি এসকে সাবিনা ফিশারিজ, সেই কোম্পানির অ্যাকাউন্টে 137 কোটি টাকা জমা পড়েছিল গত 10 বছরে। এবং এই টাকা কেন কিভাবে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়লো, ইডির তরফে এমনও দাবি করা হচ্ছে যে ফেক ট্রানজ্যাকশন দেখানো হয়েছে, অর্থাৎ ভুয়ো কেনা বেচা দেখানো হয়েছে এবং এই কোম্পানিতে টাকা ঢোকানো হয়েছে। কিসের টাকা, কোথা থেকে এসেছিল, কালো টাকা সাদা কিভাবে করা হয়েছে, মানি লন্ডারিং কিভাবে করা হয়েছে, একাধিক তথ্য। এবং এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রকাশ। আমি সলিলবাবুর কাছে এই জায়গায় যাবো। সলিলবাবু, এই যে একাধিক কোম্পানিগুলোর নাম বলা হলো, কোথাও কি মনে হচ্ছে মানে এই কোম্পানিগুলোর অস্তিত্ব, এই কোম্পানিগুলো কিভাবে মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত, কোথাও এবার সেই সূত্রটা ইডির হাতে পৌঁছলো? একাধিক শেল কোম্পানি খোলা হয়েছিল আমরা জানি এই শেখ শাহজাহানের ঘটনা, এবং পুরোটাই কিন্তু সন্দেশখালী বেসড একটা দুর্নীতি, প্রশাসন কিচ্ছু জানতো না। দেখো, তুমি তো জানো যে এই সেল কোম্পানিগুলো কি করে, বহু ক্ষেত্রে দেখেছো তুমি, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে দেখেছো তুমি জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে দেখেছো। এই সেল কোম্পানির থ্রুতে এরা কি অর্থটাকে শোধন করে, কালো টাকাটাকে শোধন করে, অন্য একটা জায়গায় প্লেসমেন্ট অফ মানি হয়, তারপর লেয়ারিং অফ মানি হয়, তারপর ইন্টিগ্রেশন অফ মানি হয়, এই অর্থটাকে শোধন করে। এই যে শেখ সাবিনা মানে ফিশারিজ কোম্পানি, এটা হচ্ছে শাহজাহানের স্ত্রীর নামে খুব সম্ভবত, বা মেয়ের নামে হয়তো কোম্পানি, মানে ধরো শাহজাহানই মালিক, ডিফ্যাক্টো মালিক। এবং অন্যান্য যে কোম্পানিগুলো দেখা যাচ্ছে, এবং তাদের কাছ থেকে তাদের মালিকদের স্টেটমেন্টও এরা নিয়েছে, ইডির আধিকারিকরা নিয়ে ওরা জানতে পেরেছে যে সব কিছুটা পুরোটাই নিয়ন্ত্রণ করতো শেখ শাহজাহান। দেখো, আদিবাসী, তফসিলি উপজাতি, তফসিলি জাতি যারা আছে, গরিব লোকের জমি লুট করেছে, সেই জমি থেকে ভেরি করেছে, ভেরি থেকে মাছ চাষ করেছে, একটার পর একটা লোককে নিঃস্ব করে দিয়েছে, তাদের সম্মান লুণ্ঠন করেছে, পুরো লুটের একটা রাজত্ব চালিয়েছে গত প্রায় 10 বছর ধরে এই শেখ শাহজাহান অ্যান্ড গ্রুপ। সুতরাং শেখ শাহজাহান যে দেখো ইডি যেটা করছে সেটা কিন্তু মানি ট্রেলিংয়ের জন্য, প্রসিডস অফ ক্রাইম, সেইটাকে ঘুরপথে কিভাবে কালো টাকাটাকে সাদা করেছে সেটা হচ্ছে ইডি। সবচেয়ে যেটা খুব দুঃখজনক, খুব পাপ অনাচার করেছে যেটা, দেখো সিবিআই যেটা করেছে যে 3 জনকে দেখবে গোপন জবানবন্দি করিয়েছে, 7 জন লোককে অ্যারেস্ট করেছিল লোকাল পুলিশ। জিয়াউদ্দিন মোল্লা, আলমগীর এবং আরও কয়েকজন আছে, যে তোমরা থানায় যাও, তোমাদের ডাকছে। এ সেকশন অফ পুলিশ অফিসার ইন লিগ উইথ এই তোমার এদের সঙ্গে জড়িত, এবং তারপরে এদের প্রশাসন জড়িত না থাকলে কিভাবে দিনের পর দিন এতগুলো এক্সপোর্ট কোম্পানি একদম তৈরি করে, এবং যে হিউজ পরিমাণ টাকার হদিশ এখন অবধি পাওয়া গেছে, প্রায় 32 কোটি টাকার দুর্নীতি একাকি শেখ শাহজাহান করতে পারেন, এই প্রশ্ন তো উঠবেই। আমি দেবনাথ বাবুর কাছে যাবো। দেবনাথ বাবু, শেখ শাহজাহান একেবারে সন্দেশখালীতে রাজ করতেন, যিনি গত 10-12 বছরে একেবারে ফুলে ফেপে উঠেছেন, সাধারণ মানুষের নিগ্রহের পাশাপাশি একাধিক কোম্পানি খুলেছেন, বেআইনি লেনদেন। পুলিশ 56 দিনের মাথায় যখন গ্রেফতার করলো শেখ শাহজাহান, পুরো কৃতিত্ব রাজ্য পুলিশ নিয়ে নিল। তাহলে এই যে 32 কোটি বেআইনি লেনদেন কিভাবে হলো, দায় রাজ্য পুলিশ নেবেন? এখন প্রশ্ন হচ্ছে কি, আমি তো কোনো অন্যায়কে, আমি কেন, পার্টিও পরিষ্কারই বলে দিয়েছে যে অন্যায় করবে তার পরিষ্কার প্রমাণ করতে হবে তাকে। এবং বলছি তো অন্যায় হয়েছে, অন্যায় কম হোক বেশি হোক শাহজাহান করেছে, তার জন্য নিশ্চয়ই তার হাজার মানে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল সেটা নয়, সাধারণ অন্যায় করেছে। না, আমার কথা হাইরে সত্য কঠিন বাড়ি ইচ্ছা মতো করতে নারী, যেটুকু সত্য এই যে সাইকেলকে 100 কোটি 150 কোটি করতে গিয়ে এখন 39 লক্ষ টাকা এসছে, যা অন্যায় ধরুক, কিন্তু 32 কোটি টাকার বেআইনি লেনদেন পুলিশের নাকের ডগা দিয়ে হলো, একেবারে সন্দেশখালী বেশ দুর্নীতি, প্রশাসন কিচ্ছু জানলো না, এটা মানতে হবে। না, প্রশাসন সব জানতো, সরকার সব জানতো, এই অন্যায়, দুর্নীতি এবং চুরি এবং মানুষের ওপর এইরকম অকথ্য অত্যাচার এবং মহিলাদের সম্ভ্রমানি,
এই সমস্ত এন্ডোর্স করছে এই সরকার। এই সরকারের বিরুদ্ধে এর স্ফুরণ সরকার বুঝতে পারবে। একেবারে শতরূপাতে ইডি 5 তারিখ যখন গিয়েছিল সেই সময় তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছিল, কিন্তু তার মাঝে যে 19 দিনের একটা গ্যাপ রইল, তারপরে যখন তারা 26 তারিখে গেল, কোথাও মনে হয় না যে এই সময়টাকে যদি আরেকটু কমানো যেত তাহলে হয়তো এই 32 কোটির যে অ্যামাউন্ট এখন আমরা জানতে পারছি সেই পরিমাণটা হয়তো আরো বেশি, বা এই দুর্নীতির যে আকাশ ছোঁয়া একটা অবস্থা সেটা হয়তো আরেকটু কাছাকাছি ইডি পৌঁছতে পারতো? দেখো, ইডি নিয়ে মন্তব্য করার ক্ষমতা আমার নেই, তার কারণ তোমরা এখন দেখছো যে 32টা বেরিয়েছে, রিভিলড হয়েছে, কিন্তু দে হ্যাভ শোন আ হিউজ মানি ট্র্যাক, কোথা থেকে গেছে, অতগুলো কোম্পানি বেরিয়েছে। আমি কিন্তু সেই 5ই জানুয়ারি থেকে আজ অবধি একটাই কথা বলে যাচ্ছি, কেন মাননীয়া বলছে যে না ও ধোয়া তুলসী পাতা ইডি টার্গেট করেছে, কেন অভিষেক ব্যানার্জি বলছে যে কই আমি তো কিছু দেখিনি, আমি টিভিতে দেখেছি কয়েকজন লোক জড়ো হয়েছে। কিন্তু এখানে প্রশ্নটা যে 32 কোটি দিয়ে কি থামবে, নাকি এটা আরো পাহাড় চূড়া আরো অনেক দূরে? না দেখো, প্রথম কথা হচ্ছে দেবনারায়ণবাবু যেটা বলেছেন না, যে মুখ্যমন্ত্রীর কথার কন্ট্রাস্ট, মানে বলছে যে টার্গেট করে বিধানসভা বলেছেন, উনি বলছেন না উনি বলছেন না অন্যায় করেছেন, না এটা অন্যায় করেছে। আচ্ছা এবারে বলুন, আচ্ছা 31 কোটি যে 30 কোটি টাকা এখন পর্যন্ত, এটা তো সবে শুরু, এরপরে দেখো জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা, এবং তারপরে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ যেটা আছে তার টাকা, তারপরে মানি লন্ডারিং, প্রসিড সাপ্লাই, প্রচুর, এরপরে প্রচুর একেবারে আলোচনার সময়সীমা এ পর্যন্তই। আমাদের সময় শেষ। যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আরো অনেক খবর নিয়ে ফিরে আসছি আনন্দ সকালে একটা বিরতির পর। সঙ্গে থাকবেন।